জাপান ও যুক্তরাষ্ট্রের সাথে দুই ঐতিহাসিক চুক্তির দ্বার প্রান্তে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আলোচনা হলেও অবশেষে যা বাস্তবায়নের মুখ দেখছে 3 দিনের ব্যবধানে। জাপানের সাথে হওয়া অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির মূল লক্ষ্যই হবে এলডিসি পরবর্তী শুল্কমুক্ত সুবিধা চালু রাখা, আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থান অর্জন। তবে এক্ষেত্রে যৌক্তিক দর কষাকষির পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের তৈরি পোশাকের অপ্রচলিত বাজারগুলোর মধ্যে সবার উপরে জাপান। সবশেষ অর্থ বছরে দেশটিতে রপ্তানি হয় $118 কোটি। মূলত শুল্কমুক্ত সুবিধা থাকায় এই অগ্রগতি বাংলাদেশের। তবে এলডিসি উত্তরণের পরও যাতে একই সুবিধা অব্যাহত থাকে সেই লক্ষ্যে শুক্রবার টোকিওতে হতে যাচ্ছে দুদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ। শুল্কমুক্ত সুবিধার পাশাপাশি দেশটির বিনিয়োগকারীরা যাতে বিনা বাধায় বাংলাদেশমুখী হতে পারেন থাকবে সেই আলোচনাও। এছাড়া দেশের শ্রমশক্তিকে জাপানে পাঠানোর উদ্যোগও আসতে পারে জোরালোভাবে। নতুন চুক্তির মাধ্যমে দেশটি থেকে কয়েক গুণ বেশি বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। গত অর্থ বছরে আমরা যে ম্যানমেড ফাইবার আমদানি করেছি তার 10% শুধু আমরা স্থানীয় বাজার থেকে ব্যবহার করতে পারছি, 90% আমাদের আমদানি করতে হয়েছে। ইপিএন এগ্রিমেন্ট হওয়ার পরে জাপানিরাও সম্ভাবনা আছে এইখানে ম্যানমেড ফাইবারের টেক্সটাইলগুলো এখানে ওরা করবে। জাপানের মার্কেটে যে সুযোগ সুবিধা থাকবে আমরাও জাপানিজদের একই সুযোগ সুবিধা দিব, সেটা কিন্তু নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনাটা বেশি। খুব সম্ভবত 7,700 পণ্যে আমরা প্রথম দিন থেকে ডিউটি ফ্রি সুবিধা লাভ করব, কিন্তু জাপানকে আমরা যে সুবিধাগুলো দিব সেগুলো ধাপে ধাপে হবে। জাপানের 3 দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সঙ্গেও হতে যাচ্ছে নতুন বাণিজ্য চুক্তি, যার সূচনা ট্রাম্পের পাল্টা মাশুল ঘিরে। মূলত দেশের 5 ভাগের 1 ভাগ রপ্তানি নিরাপদ করতেই এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অন্যতম উদ্দেশ্য হবে চলমান শুল্ক হার প্রতিযোগীদের চেয়ে আরও কমিয়ে আনা, সেদেশে তুলায় উৎপাদিত পোশাক বিনা শুল্কে রপ্তানি করা এবং মার্কিন বিনিয়োগের সুযোগ আরও বিস্তৃত করা। যদিও কঠোর গোপনীয়তার এই চুক্তি নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের চাপ সামাল দিতে গিয়ে অন্য বাজার ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এই ট্যারিফ নিয়ে খেলছেন, এইটা আসলে কতখানি সাস্টেনেবল এটাও কিন্তু আমরা জানি না। এটা আসলেই ধরে রাখা সম্ভব হবে কিনা, কারণ হুইমজিক্যালি বিভিন্ন দেশের উপরে বিভিন্নভাবে এই শুল্ক বসানো হচ্ছে, আবার শুল্ক কমানো হচ্ছে, যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখলাম যে এখন কমিয়ে এটাকে 18% করা হচ্ছে। একটা জিওপলিটিক্যাল পাওয়ারকে খুশি করতে গেলে অন্যরা কিন্তু মনে করতে পারে যে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তখন তারা আমাদের উপরে একটা প্রেশার তৈরি করবে। যদি 9 তারিখের একটা ডিল ভালো ডিল হয় তাহলে আমাদের এক্সপোর্টের জন্য আমেরিকান মার্কেট উইল বি এ গুড ডেস্টিনেশন। বর্তমানে দেশের রপ্তানি পণ্যের 2.5% জাপানে আর 20% বেশি যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, কয়েকদিন ধরে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। এ বিষয়ে সবশেষ আমরা খবরাখবর জানবো। আমাদের সাথে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। প্রণবেশ চক্রবর্তী, একটু জানাবেন যে এই যে কয়েকদিন ধরে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে, এখনকার অবস্থা কেমন দেখছেন? চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ডাকে আজকে টানা 6ষ্ঠ দিনের মতো কর্মবিরতি চলছে। তো আজকের পুরো দিনই আসলে আন্দোলন বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা। এখন চট্টগ্রামে বন্দর ভবনে একটি বৈঠক ছিল, সেখানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সেখানে একটি বৈঠক করেছেন বন্দরের কর্তাদের সাথে। কিন্তু উনি যখন বের হয়ে যাচ্ছিলেন তখনও শ্রমিকরা বিক্ষোভ করেছে এবং তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি সেই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি তুলে তারা স্লোগান করেছে এবং এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বন্দর নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে বন্দরের যারা বিক্ষোভ করছেন তাদের সামাল দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বন্দর শ্রমিকরা আবার বন্দর ভবনে তারা ঢোকার চেষ্টা করছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা আবার বন্দর ভবনে তারা মিছিল নিয়ে ঢুকছেন। তো এর মধ্যে বৈঠক করে উপদেষ্টা বের হয়ে গেছেন। তিনি শ্রমিক প্রতিনিধিদের সাথে আরেকটি বৈঠক করবেন চট্টগ্রাম বোট ক্লাবে, সেটি কথা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের যে আন্দোলন সেটি এখনো চলছে
এবং তারা যেটা বলছেন ডিপি ওয়ার্ল্ডকে যদি এনসিটি চট্টগ্রাম বন্দরের যে লাভজনক টার্মিনাল এটি তুলে দেওয়া হয় তাহলে তারা আন্দোলন থেকে সরবে না। আর উপদেষ্টা যেটা বলেছেন নেমে অল্প কথা বলেছেন, তিনি বলেছেন সকল পক্ষের সাথে কথা বলে তিনি চেষ্টা করবেন এবং কোনো চুক্তি সকল পক্ষের সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এতটুকুই তিনি জানিয়েছেন। আর তিনি চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশ্যে চলে গেছেন। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এখন চট্টগ্রাম বন্দর ভবন সেটি এখনো পর্যন্ত তারা ঘেরাও করে আছে এবং তারা বলছেন তাদের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। তো এটি ছিল চট্টগ্রাম বন্দরে আজকে যে টানা কর্মবিরতি, সেটি সর্বশেষ তথ্য। প্রণবেশ চক্রবর্তী, আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দিয়েছেন। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এবং আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। 24 ঘন্টার ব্যবধানে বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আউন্স প্রতি যা নেমেছে $4,800 ঘরে। গতকাল পারস্য উপসাগরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার বাড়লেও তার প্রভাব বাড়ে স্বর্ণের দাম ছাড়িয়ে যায় $5,000 ঘর। তবে দেশ দুটি শুক্রবার ওমানে বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত নিলে আবারও কমে স্বর্ণের দাম। দিনের ব্যবধানে 1.5% কমে দাম নেমে আসে $4,853। অন্যদিকে রূপার দামও দিনের ব্যবধানে 10.5% কমে আউন্স প্রতি রূপার দাম নেমেছে $76 নিচে। এখন থেকে রাশিয়ার তেল কিনবে না ভারত। ট্রাম্পের এমন দাবিতে শঙ্কায় রুশ জ্বালানি ব্যবসা। এছাড়া রুবেলের দাম বাড়ায় তেল গ্যাস থেকে আয় নেমেছে অর্ধেকে। এমন পরিস্থিতিতে চীনা নির্ভরশীলতা বাড়ছে মস্কোর। বিশ্লেষকদের মতে ভারত এমন সিদ্ধান্ত নিলে দীর্ঘমেয়াদে ভুগতে হবে ক্রেমলিনকে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। গেল 1 বছর ধরে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতের উপর চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এবার বাণিজ্য চুক্তির অংশ হিসেবে তেল আমদানি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ট্রাম্পের এমন দাবিতে শঙ্কা দেখা দিয়েছে মস্কোর জ্বালানি ব্যবসায়। যদিও জ্বালানি নিরাপত্তা আর সস্তা তেলের চাহিদার কথা ভেবে এখনও তা পুরোপুরি বন্ধ করতে পারেনি ভারত। ট্রাম্পের শর্ত মানতে সময়ের সাথে এই মাত্রা ধীরে ধীরে কমিয়ে এনেছে দেশটি। অন্যদিকে রাশিয়ার তেল কিনতে প্রয়োজন রুবল। সম্প্রতি দাম বাড়ে রুশ মুদ্রাটির। এছাড়া বিশ্ববাজারে কমে যায় অপরিশোধিত তেলের দাম। এতে জ্বালানি থেকে আয় নামে অর্ধেকে। অর্থের হিসেবে যা $5 বিলিয়ন। রয়টার্সের তথ্য অনুযায়ী নভেম্বরের তুলনায় ডিসেম্বরে রাশিয়ার তেল রপ্তানি দৈনিক 22% কমে দাঁড়িয়েছে 1.38 মিলিয়ন ব্যারেলে, যা 2023 সালের জানুয়ারির পর সর্বনিম্ন। আর মস্কো থেকে ভারতীয় আমদানি নেমেছে 27.5%। বিপরীতে ওপেকের অংশ বেড়েছে 53%। বিশ্লেষকরা বলছেন ভারত যদি তেল কেনা বন্ধ করে দেয় তাহলে চীনে সস্তায় তেল পাঠানোর চেষ্টা করতে হবে রাশিয়াকে, যেখানে প্রয়োজন হবে অতিরিক্ত সময়, যার প্রভাব পড়বে জ্বালানির উৎপাদন ও রপ্তানি আয়ে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে ডিসেম্বরে দৈনিক প্রায় 5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে মস্কো, যার অর্ধেকে যায় বৃহত্তম বাজার চীনে। জ্বালানির আয় কমায় এর প্রভাব পড়েছে রাশিয়ার বাজেটেও। তেল গ্যাস থেকে আসা নগদ অর্থ দেশটির ফেডারেল বাজেটের প্রায় 1/4 যোগান দিয়ে থাকে। এমনিতেই প্রায় 30,000 পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো। তার উপর ভারতের এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ভোগাবে ক্রেমলিনকে। ট্রাম্পকে খুশি করতে ভিন্ন পথে হাঁটছে বিভিন্ন দেশ। কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারতের মতো তুরস্কও কমিয়েছে রাশিয়ার তেল আমদানি। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।